প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি উত্তর আহমেদ মিলন, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা গত দুটি ক্লাসে ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করেছিলাম। আজকেও আমরা ধারাবাহিকভাবে ওই অধ্যায়টি আলোচনা করব। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেগুলো হচ্ছে শতকরা সংযুতি হতে স্থূল সংকেত, শতকরা সংযুতি হতে আণবিক সংকেত, মোল ও রাসায়নিক সমীকরণ। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করব শতকরা সংযুতি থেকে। তো আমাদের প্রথমেই জানা উচিত তাহলে স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি। ওকে, স্থূল সংকেত আমরা জানি যে একটি যৌগের মধ্যে একটি অণুতে যে উপাদান পরমাণুগুলোর যে সরল অনুপাত সেটি হচ্ছে স্থূল সংকেত। অর্থাৎ যে সংকেতের মাধ্যমে একটি যৌগের অণুর উপাদান পরমাণুসমূহের সরল অনুপাত প্রকাশ করা যায় সেটি হচ্ছে একটি যৌগের স্থূল সংকেত। আর আণবিক সংকেত কি? আণবিক সংকেত হলো যে একটি যৌগের একটি অণুর যে প্রকৃত পরমাণুর সংখ্যা নির্দেশ করে যে সংকেত সেটি হচ্ছে আণবিক সংকেত। অর্থাৎ আণবিক সংকেত হচ্ছে তোমার একটি যৌগের প্রকৃত যে পরমাণু সংখ্যা সেটি উল্লেখ থাকে, আর স্থূল সংকেত যা সেটির কি থাকে, অনুপাত থাকে। ওকে, তো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে আমরা আরো একটু বিষয় উদাহরণ লক্ষ্য করি। যেমন দেখো যে C6H6 এটি একটি বেনজিনের সংকেত, এটি হচ্ছে বেনজিন। ওকে শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বেনজিন। তো এটির স্থূল সংকেত কিন্তু CH, অর্থাৎ আণবিক সংকেত কিন্তু এটা হচ্ছে C6H6, বাট স্থূল সংকেত হচ্ছে CH। আবার অ্যাসিটিলিন হচ্ছে কি C2H2, এটা হচ্ছে এর প্রকৃত সংকেত, অর্থাৎ এটি আণবিক সংকেত, বাট এটির স্থূল সংকেত কিন্তু একটি CH। তার মানে স্থূল সংকেত কিন্তু একাধিক যৌগের একই হতে পারে, কিন্তু আণবিক সংকেত সবসময় কি হবে, এক একটা যৌগের অণুর জন্য এক একটি হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে স্থূল সংকেত আণবিক সংকেতটা জানলাম। আমরা এখন আলোচনা করব যে শতকরা সংযুতি থেকে কিভাবে তোমার হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায়। শতকরা সংযুতি থেকে আমরা যদি স্থূল সংকেত নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এখানে 4টি ধাপে এই কাজটি করতে হবে। ওকে, 4টি ধাপ কি কি? প্রথম ধাপ হচ্ছে যে শতকরা সংযুতি যখন দেয়া থাকবে সেই শতকরা সংযুতি থেকে আমরা লক্ষ্য করব যে কোনো পরমাণু, এমন কোনো পরমাণু আছে কিনা যার শতকরা সংযুতি উল্লেখ নেই। অর্থাৎ 3টি পরমাণু আছে, 3টি মৌলের পরমাণু আছে কোনো অণুতে, দেখা গেল 2টি দেয়া আছে, অর্থাৎ XYZ, X 10%, Y 30%, তাহলে Z আমাদেরকে বের করে নিতে হবে। কীভাবে বের করব? যে 100 থেকে ওইটাকে এই দুটো যোগ করে বাদ দিব, তাহলে আমরা Z কত পার্সেন্ট আছে সেটি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা প্রথম কাজটি করব যে শতকরা সংযুতি থেকে যে প্রত্যেকটি উপাদান পরমাণুর শতকরা পরিমাণটি আমরা বের করব। এরপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই শতকরা সংযুতিকে আমরা কি করব, নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ওকে, তাহলে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এরপরের যে ধাপটি সেটি হচ্ছে এই যে ভাগফলগুলো আমরা পাবো, অর্থাৎ শতকরা সংযুতিকে পরমাণুগুলোর পারমাণবিক ভর দ্বারা যখন আমরা ভাগ করলাম তখন যে ভাগফল আমরা পাবো, সেই ভাগফল গুলোর মধ্যে যেটি সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতর যে মানটি সেটি দ্বারা আবার সবগুলো ভাগফলকে আমরা কি করব, আলাদা করে ভাগ করব।
এর পরের যে ধাপটি সেটি হচ্ছে, তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি এই ধাপের মধ্যে মানে যখন আমরা ভাগ করব ক্ষুদ্রতর ভাগফল দিয়ে, তখন যদি এমনটি হয় যে ভাগফলগুলো কোনোটি ভগ্নাংশ যদি আসে, তাহলে সবগুলো মানে মানকেই আমরা নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে সেটি পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। ওকে, অর্থাৎ কোনো ভগ্নাংশ আমরা এখানে রাখতে পারবো না। তাহলে এই যে আমরা মানে পরমাণু সংখ্যা বের করলাম, এরপরে ধাপটি হচ্ছে আমাদের স্থূল সংকেত নির্ণয়। তো স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমরা কি করব, তখন যে প্রতীকগুলো লিখব, নির্দিষ্ট সেই যৌগের পরমাণুগুলোর প্রতীক লিখে প্রাপ্ত যে ভাগফল পূর্ণ সংখ্যা সেটি আমরা লিখব। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যদি কোনো ভাগফলের মানে পূর্ণ মান যদি আমরা পাই 1, সেটি কিন্তু আমাদের 1 বসানোর দরকার নেই। তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেই স্থূল সংকেতটি পেয়ে যাব। এখন এই স্থূল সংকেত থেকে আমরা যদি আণবিক সংকেত বের করতে চাই, তাহলে এই স্থূল সংকেতের পাশে আমরা n লিখে আণবিক ভর থেকে আমরা n এর মান বের করব। বের করে আমরা নির্দিষ্ট যে সংকেত, সেই সংকেতটি আমরা বের করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয় করার একটি উদাহরণ লক্ষ্য করি। ওকে, আচ্ছা, আমি যেটা তোমাদের একটু সহজ একটি গাণিতিক সমস্যার মাধ্যমে দেখাতে চাচ্ছি। যেমন একটি যৌগে, তোমরা লিখে নাও, একটি যৌগে ক্যালসিয়াম 40%, কার্বন 12% এবং অক্সিজেন হচ্ছে 48%। ওকে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। আমরা এটি সমাধান করব। আমরা সেই ধাপগুলোর কথা মনে রাখবো এখানে। সমাধান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আমরা লক্ষ্য করব যে উপাদানগুলো পরমাণু যেগুলো আছে, এখানে 3টি, ক্যালসিয়াম আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। তো ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন এটা মিলে আমরা পার্সেন্টেজগুলো দেখবো। অর্থাৎ মোট তোমার কত হচ্ছে 40%, যোগ কত 12%, যোগ কত হচ্ছে 48%। তার মানে হচ্ছে এখানে 100%। তার মানে অন্য কোনো উপাদান এর মধ্যে নেই, এটা আমরা প্রথমে লক্ষ্য করব। আর যদি এখানে কোনো মৌল অজানা কোনো, যেমন এখানে অক্সিজেন আছে, এখানে শুধু অক্সিজেন যদি উল্লেখ থাকতো, 48% দেয়া না থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে 100% থেকে আমরা এই ক্যালসিয়াম এবং কার্বনের যে শতকরা যে অনুপাতটা, শতকরা যে পরিমাণ আছে, সেটা যোগ করে আমরা বাদ দিয়ে বা বিয়োগ করে বের করতাম। ওকে, তো আমরা দেখলাম 100%। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই শতকরা হারকে, মৌলের পরমাণু শতকরা হারকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষণীয় বিষয়, আমাদের যে টেক্সট বই, এই বইটাতে কিন্তু এখানে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লেখা আছে। তোমরা এটি সংশোধন করে নিবে। আসলে এটা পারমাণবিক সংখ্যা হবে না, এটা হবে পারমাণবিক ভর সংখ্যা অথবা পারমাণবিক ভর। ওকে, তো আমরা মৌলের পরমাণু শতকরা হারকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এখানে ক্যালসিয়াম কত পার্সেন্ট, 40%, এর পারমাণবিক ভর হচ্ছে 40। তারপর তার ভাগফল কত, এখানে 1। আবার তোমার হচ্ছে কার্বন কত পার্সেন্ট, 12%, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তাহলে ভাগফল হচ্ছে 1। তারপরে থাকলো তোমার অক্সিজেন কত পার্সেন্ট, 48%, তো এর পারমাণবিক ভর হচ্ছে কত, 16। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 3। তাহলে এই মৌলের পরমাণু শতকরা হারকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা একটি করে প্রত্যেকটি মৌলের পরমাণুর ক্ষেত্রে একটি করে আমরা মান পেয়েছি। এখন
এখন আমরা যে কাজটি করব, এখানে দেখব যে যে মানটি আমাদের সবচেয়ে ক্ষুদ্রতর মান, এই ক্ষুদ্রতর মান দ্বারা সবগুলো ভাগফলকে আমরা ভাগ করব। ওকে, সবগুলো ভাগফলকে কি করব, ভাগ করব। যেমন তোমার কার্বন এখানে আমরা পেয়েছি কত, 1, তাহলে ক্ষুদ্রতর মান হচ্ছে 1 দ্বারা ভাগ করব, ইকুয়াল টু 1। তারপরে আমরা কি পেয়েছি, ক্যালসিয়াম কি পেয়েছি, ক্যালসিয়ামের ক্ষেত্রে 1 পেয়েছি আমরা, ভাগফল ওই ক্ষুদ্রতর মান দিয়ে ভাগ করলাম, এখানে 1 পাবো। এবং তোমার হচ্ছে আর কি ছিল, অক্সিজেন, অক্সিজেনের আমরা ভাগফল পেয়েছিলাম 3, ক্ষুদ্রতর মান 1 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 3। তাহলে এখানে আমরা কিন্তু প্রত্যেকটি মান এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি, পূর্ণ সংখ্যা পেয়েছি। কাজেই আমরা এখানে কিন্তু স্থূল সংকেত আমরা লিখতে পারি, যে যৌগটি হচ্ছে স্থূল সংকেত। তোমার কি দেখো, স্থূল সংকেত হচ্ছে আমরা এখানে লিখবো, প্রথমে আমাদের ছিল ক্যালসিয়াম, তারপরে কার্বন, তারপরে হচ্ছে অক্সিজেন। এখানে ক্যালসিয়ামে তোমার হচ্ছে 1 আমাদের লেখার দরকার নেই। তারপরে কার্বনে 1, এটা আমাদের লেখার দরকার নেই। অক্সিজেনে আমরা ভাগফল পেয়েছিলাম 3, তো আমরা এখানে লিখলাম 3, তার মানে এটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আমাদের সেই 4টি ধাপ অনুযায়ী আমরা কিন্তু একটি মানে শতকরা অনুপাত থেকে একটি যৌগের স্থূল সংকেত আমরা বের করে ফেললাম। ওকে, এরপরে আমরা লক্ষ্য করব যে শতকরা সংযুতি থেকে তোমার হচ্ছে আণবিক ভর নির্ণয়। ওকে, শতকরা সংযুতি থেকে আমরা যখন আণবিক ভর নির্ণয় করব, তখন কিন্তু আমাদেরকে ওই প্রথমে এই যে স্থূল সংকেত আমরা বের করলাম, এইটা কিন্তু মেনটেন করতে হবে, অর্থাৎ স্থূল সংকেত আগে বের করতে হবে, তারপরে একটি অংশ তোমার সাথে যুক্ত হবে আণবিক ভর থেকে, সেটি সংকেতটি নির্ণয় করা। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে একটি উদাহরণ দেখি। এবারে তোমরা লিখো যে একটি পাত্রে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ রয়েছে। এখন লেখা আছে হাইড্রোজেন 2.24%, কার্বন 26.7%, হ্যাঁ, যৌগটির আণবিক ভর 90 এবং আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা এটা লিখে নেই যে একটি পাত্রে, সমস্যা নাম্বার 2, একটি পাত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ আছে। ওকে, যৌগ আছে। তো এর মধ্যে তোমার কার্বন কত পার্সেন্ট, যৌগটি কার্বন পার্সেন্টেজ কত, কার্বন দেয়া আছে তোমার হচ্ছে 26.7%, এবং হাইড্রোজেন কত পার্সেন্ট, হাইড্রোজেন তোমার হচ্ছে 2.24%। ওকে, এবং আণবিক ভর কত, আণবিক ভর 90। সুতরাং যৌগটির সংকেত নির্ণয় করো, যৌগটির সংকেত নির্ণয় করো। ওকে, নির্ণয়, ঠিক আছে। তো আমরা শুরুতেই যে ওই যে আমাদের যে শতকরা সংযুতি থেকে আমরা যে স্থূল সংকেত নির্ণয় করার যে ধাপগুলো আছে, সেগুলো আমরা মেনটেন করব, করার পরে আমরা কি স্থূল সংকেত বের করব, তারপরে অংশটা আমরা আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে এখানে আমরা আমাদের প্রথম যে কাজটি ছিল সেটি হলো এরকম, যে শতকরা এখানে দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 3টা মৌলের যৌগ, বাট এখানে পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে কার্বন এবং হাইড্রোজেনের, বাট এখানে অক্সিজেন কিন্তু দেওয়া নাই। তাহলে আমাদের অক্সিজেন কিন্তু প্রথমে বের করে নিতে হবে। তাহলে যৌগটিতে আমরা লিখব, যে যৌগটিতে সমাধান আমরা লিখব, হ্যাঁ, যৌগটিতে তোমার হচ্ছে কার্বন কত পার্সেন্ট আছে, কার্বন হচ্ছে 26.7%, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে 2.24%, আর তাহলে অক্সিজেন কত পার্সেন্ট হবে, ওই 100 মাইনাস তোমার হচ্ছে এটা আমরা যোগ করব, অর্থাৎ 26.7 প্লাস 2.24, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে আমরা এটা পার্সেন্টেজ পাবো। এখানে আমরা এটা যদি বিয়োগ করি, এখানে আমরা পাবো কত বলো তো, এখানে পাওয়া যাবে 71.06%। তাহলে আমরা তিনটা, অর্থাৎ এই যৌগটিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা কিন্তু যে শতকরা যে পরিমাণ যেটা আছে সেটা আমরা বের করলাম।
তো এর পরের যে ধাপটি আমাদের আছে সেটি কি, যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এখানে আমাদের কার্বন আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। ওকে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এখানে আমরা ভাগ করব। আর হাইড্রোজেন কত, 2.24 ডিভাইডেড 1 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখানে পাচ্ছি ভাগ করলে কার্বনের এই রেশিওটা আসছে কত, 2.23, হাইড্রোজেন আসবে 2.24, আর অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 71%, তো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে পাবো 4. কত আসে, 44। ওকে, 4.44। তাহলে আমরা কিন্তু যে শতকরা সংযুতি ছিল, শতকরা সংযুতিকে আমরা মৌলগুলো নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে আমরা কিন্তু ভাগফল পেয়েছি তিনটির জন্য তিনটি আলাদা করে, তাই না? তো এখানে আমরা লক্ষ্য করবো যে এই তিনটির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতর মান কোনটি। আমরা লক্ষ্য করছি যে এইটা হচ্ছে ক্ষুদ্রতর মান। তখন এই ক্ষুদ্রতর মান দ্বারা এই সব ভাগফলগুলোকে আমরা কি করবো, আবার ভাগ করব। ওকে, তাহলে আমরা এখানে আসি। কার্বন হচ্ছে কার্বনের কত ছিল, 2.23 ভাগ 2.23, আর হাইড্রোজেন কত আসলো, 2.24 ভাগ হচ্ছে 2.23 ক্ষুদ্র দ্বারা ভাগ করলাম। আর অক্সিজেনের ক্ষেত্রে আছে কত, 4.44 ভাগ হচ্ছে 2.23। তার মানে এখানে দেখো আমরা কিন্তু সবচেয়ে পূর্ণ সংখ্যাটি নেব, এটাকে ভাগ করলে এটা তো 1 আসবে। হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 2.24 ডিভাইডেড 2.23, এটা নিয়ারার 1, তো আমরা 1 ধরবো। আর অক্সিজেনের ক্ষেত্রে 4.44 ডিভাইডেড 2.23, এটাকে ভাগ করলেও কিন্তু আমরা নিয়ারার 2 পাবো, তার মানে এখানে আমরা 2ই ধরবো, কারণ আমাদেরকে এখানে পূর্ণ সংখ্যা ধরতে হবে। আমি আবারও এখানে বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে খেয়াল করবা, যদি কখনো এই জায়গাটিতে এখানে মান 1.5 আসে বা 2.5 আসে বা 1.5 বা 2. এ ধরনের কোনো তোমার ভগ্নাংশ যদি আসে, তাহলে সবগুলোকে আমরা মানে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করবো, অর্থাৎ সবগুলোর জন্য পূর্ণ সংখ্যা পাই আমরা। যেমন এখানে 1.5 আছে, তাহলে আমরা এখানে ধরো এখানে 1.5, তাহলে আমরা এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ এখানে ওইটা ওইভাবে আমরা চেঞ্জ করবো, সবগুলো মান তখন পরিবর্তিত হবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত মানটি আমরা পেয়েছি। আমরা এখন লিখব যে এটি হচ্ছে সুতরাং যৌগটির স্থূল সংকেত। সুতরাং যৌগটির স্থূল সংকেত তোমার এখানে কার্বন C, হাইড্রোজেন H, আর হচ্ছে অক্সিজেন। দেখো কার্বনের মান 1, আমরা এটা লিখবো না, 1 আমরা লিখে এখানে প্রকাশ করতে হবে না। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখছি না, অক্সিজেনের 2, তাহলে আমরা এখানে 2, তাহলে আমরা কিন্তু স্থূল সংকেত পেয়েছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আণবিক সংকেত নির্ণয়। তো স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি, যে স্থূল সংকেত একটা জাস্ট অনুপাত, এটা একটা রেশিও, আর আণবিক সংকেত হচ্ছে এটার সাথে মানে বিপরীত একটা সংখ্যা নির্দেশ করবে, অর্থাৎ এটার সাথে 2 গুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, 5, যে কোনো একটা সংখ্যা গুণ হবে, সেটি আমরা মান কীভাবে বের করবো। তো আমরা একটা ধরে নিব যে মনে করি যৌগটি আণবিক সংকেত। ওকে, যৌগটির আণবিক সংকেত আমরা কি ধরবো, যে এখানে আমাদের যে স্থূল সংকেতটা আছে, সেই স্থূল সংকেতের পাশে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে ধরবো n, অর্থাৎ আমরা জানি না সে মানটি কত, 1 2 3 4 যে কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে, সেজন্য আমরা এটাকে ধরে নিলাম যে CSO2 ব্র্যাকেট দিয়ে আমরা ধরবো n। ওকে, এখন আসো যে আমাদের ওই শেষ অংশটা, অর্থাৎ স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার যে বাড়তি যে অংশটা, অর্থাৎ এখানে আণবিক ভর দেওয়া আছে, এখানে আণবিক ভর আছে কত, 90। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে অনেক সময় এই জায়গাটিতে কিন্তু আণবিক ভর না রেখে অনেক সময় বাষ্প ঘনত্ব উল্লেখ থাকে। যদি এখানে বাষ্প ঘনত্ব উল্লেখ থাকে, তাহলে আমরা আণবিক ভর বের করার জন্য তাকে আমরা ওই মানটিকে 2 দিয়ে গুণ করব। যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, আণবিক ভর। ওকে, তো এখানে যেহেতু সরাসরি আণবিক ভর দেওয়া আছে, কাজে আমাদের ওইটা চিন্তা করতে হচ্ছে না। তো আমরা এখানে লিখবো যে বিধি অনুযায়ী, আণবিক সংকেত লেখার পরে আমরা লিখবো যে বিধি অনুযায়ী। ওকে,
বিধি অনুযায়ী তোমার হচ্ছে CH2 ব্র্যাকেট হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে এই আণবিক সংকেতের তোমার ভরটা কত 90। তাহলে আমরা এটা এখান থেকে n এর মানটা বের করব। ওকে, তাহলে আমরা এখানে n এর মান বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n এর মানটা আমরা এখানে যে এগুলো পরমাণুগুলোর যে পারমাণবিক ভর আছে সেগুলো বসাবো এবং সংখ্যা যার পাশে সংখ্যা থাকলে প্রতীকের পাশে সেটা দিয়ে গুণ করবো, আর প্রত্যেকটা পরমাণুর মাঝখানে আমরা কি করবো যোগ করবো। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বনের পারমাণবিক ভর 12 যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 যোগ অক্সিজেনের যে পারমাণবিক ভর 16 কয়টা আছে 2টা, 2 দিয়ে গুণন ইনটু ব্র্যাকেটে আছে n ইকুয়াল টু হচ্ছে 90। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি বা এখানে হচ্ছে তোমার 16 দিয়ে 32 1 33 আর 12 45, তাহলে 45 n ইকুয়াল টু হচ্ছে 90। তো n এর মান হচ্ছে 2। ওকে, তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। তো আমরা এবার তাহলে যৌগটি আমাদের এই যে আণবিক সংকেত আমরা কিন্তু ধরে নিয়েছি CH2 n, তাহলে n এর মান আমরা যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা সুতরাং যৌগটির আমরা সংকেত লিখব যে সুতরাং যৌগটির সংকেত আণবিক সংকেত এটা হবে কত, এটা কি হবে যে এটা হচ্ছে তোমার CH2 আর ব্র্যাকেটে আমাদের আসছে কি n এর মান 2, তার মানে C2 গুণ করব H2O2O4। ওকে, তাহলে আমরা কিন্তু আণবিক সংকেত পেয়ে গেলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে শতকরা সংহতি থেকে স্থূল সংকেত নির্ণয় করা শিখলাম এবং শতকরা সংহতি থেকে আণবিক সংকেত আমরা নির্ণয় করলাম। ওকে, তো আমাদের এর ভিতরে যে বিষয়গুলো আলোচনা চলে এসেছে এগুলো আমরা কিন্তু ভালো করে মনে রাখবো, ঠিক আছে? তাহলে এ ধরনের যে কোনো যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত আমরা শতকরা সংহতি বের করতে পারবো খুব সহজে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটি টপিক আজকে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মোল ও রাসায়নিক সমীকরণ। মোল এবং রাসায়নিক সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ পরের অংশের জন্য। মোল এবং রাসায়নিক সমীকরণ, মোল ও রাসায়নিক সমীকরণ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, মোল এবং রাসায়নিক সমীকরণ, আমরা এই মোল রাসায়নিক সমীকরণ নিয়ে রসায়নের একটা নির্দিষ্ট শাখায় বা একটা অংশে আলোচনা করা হয়, সেটির নাম হচ্ছে স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রি কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক থেকে অন্য একটি বিক্রিয়কের পরিমাণ নির্ণয় বা কোনো একটি জানা বিক্রিয়ক থেকে তার উৎপাদের পরিমাণ বের করা বা নির্ণয়, এগুলো নিয়ে রসায়নের যে অংশে আলোচনা করা হয় সে অংশটাই হচ্ছে তোমার স্টয়কিওমিতি বা স্টয়কিওমেট্রি। ওকে, তো স্টয়কিওমিতির আমরা এই মূল বিষয় টপিকটা মূল নীতি নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু বিক্রিয়া আমরা লক্ষ্য করি, যেমন এখানে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, আমরা লিখলাম ক্যালসিয়াম অক্সাইড। তো এটাকে সমতা করবো আমরা, এখানে 2 এখানেও 2। তো লক্ষ্য করো এটা একটি রাসায়নিক বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করেছে। তো এই এখানে পরিমাণগত যে আমরা ধারণাটি এখান থেকে ব্যাখ্যা করতে পারি সেটি কি, যে এখানে দেখো 2টি ক্যালসিয়াম পরমাণু আছে, এখানে একটি অক্সিজেন অণু আছে, এখানে 2টি ক্যালসিয়াম অক্সাইড অণু তৈরি করেছে। তার মানে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে 2 মোল তোমার হচ্ছে এখানে ক্যালসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে 2 মোল ক্যালসিয়াম অক্সাইড অণু তৈরি করেছে। আবার আমরা এটাকে বলতে পারি যে 2 ইন্টু পরিমাণ মতো আমরা বলতে পারি যে 2 ইন্টু এখানে 1 মোলে 6.023 ইন্টু 10⁻23 এতটি ক্যালসিয়াম পরমাণু তোমার অক্সিজেনের হচ্ছে, যেহেতু এখানে 1 মোল তার মানে 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে এতটি ক্যালসিয়াম পরমাণু তোমার এতটি অর্থাৎ 6.023 10⁻23টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে তোমার তৈরি করে 2 মোল ক্যালসিয়াম অক্সাইড। তার মানে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি এতটি ক্যালসিয়াম অক্সাইড
অণু তৈরি করে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি কিন্তু এখান থেকে ব্যাখ্যা করতে পারি যে এটা থেকে অর্থাৎ এর 2 মোল তার মানে 1 মোল সমান হচ্ছে এই সংখ্যাটি অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 2 ইনটু এতটি ক্যালসিয়াম পরমাণু 1 ইনটু এতটি অক্সিজেন অণুর সাথে, এখানে অণুর সাথে যুক্ত হয়ে তোমার কি তৈরি করেছে, এখানে এই যে সামনে 2 যেহেতু 2 মোল তার মানে 2 ইনটু 6.02 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 23টি ক্যালসিয়াম অক্সাইড অণু উৎপন্ন করেছে বা তৈরি করেছে। এখান থেকে আমরা আরেকটি ধারণা প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে এর পরিমাণ, অর্থাৎ 2 ইনটু ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে 40 মোলে যদি আমরা প্রকাশ করি তাহলে এটি হচ্ছে 2 মোল সমান হচ্ছে 80 গ্রাম ক্যালসিয়াম। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম, এখানে অক্সিজেনের 1 মোল তার মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এখানে তোমার উৎপন্ন করেছে 2 ইনটু এখানে 30 into 56 into 2 তার মানে হচ্ছে 112 এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে 80 গ্রাম ক্যালসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড অণু উৎপন্ন করেছে। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে, যে কোনো রাসায়নিক সমীকরণ থেকে আমরা এই ধারণাগুলো ব্যাখ্যা করতে পারি। ওকে, আমরা আরো এখান থেকে কিন্তু বলতে পারি যে এর 2টি অণুর সাথে এর একটি অণু, এর 2টি পরমাণুর সাথে এর একটি অণু যুক্ত হয়ে এর তোমার হচ্ছে 2টি অণু তৈরি করে উৎপাদ। ওকে, তো আমরা এই স্টয়কিওমেট্রি থেকে একটি সমস্যার সমাধান করব। ঠিক আছে, আমরা লক্ষ্য করি একটু উদাহরণগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে মৌল এবং রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করছি। এখান থেকে তোমার একটি সমস্যা বা 2টি সমস্যার সমাধান আমরা করব এবং বাসায় তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করবে। মানে জাস্ট শুধু বিক্রিয়াগুলো চেঞ্জ করবা, পরিমাণটা চেঞ্জ করে তোমরা এই ধরনের সমস্যার সমাধান করবে, তাহলে তোমরা দেখবা যে এগুলো খুব সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যেমন একটা দেখি যে 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উপযুক্ত পরিবেশে তোমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আসলে উপযুক্ত কথাটা আসলে পরিবেশটা সৃষ্টি করতে হবে, যে কত গ্রাম অক্সিজেনের সাথে 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ওকে, তো এই ধরনের সমস্যা আমরা যখন সমাধান করব তখন আমরা কিন্তু লক্ষ্য করব যে প্রথমে বিক্রিয়াটি আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে, তার মানে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, কি তৈরি করেছে, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই সমাধান করতে হবে। এই ধরনের স্টয়কিওমেট্রির যে কোনো প্রবলেম আমরা যখন সলভ করব তখন কিন্তু এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে যে সেই বিক্রিয়াটি আমরা লিখবো, সমীকরণটি লিখবো এবং অবশ্যই তার সমতা বিধান করতে হবে। যদি আমরা সমতা করতে ভুল করি তাহলে আমাদের আমরা যে মান নির্ণয় করবো সেটি কিন্তু আমাদের সঠিক আসবে না, সেটি ভুল হয়ে যাবে। কাজে আমাদের লক্ষ্য করতে হবে। ওকে, তাহলে ক্যালসিয়াম আমরা এই পরিমাণটা আমরা লিখবো ওই যে সেই ধারণা থেকে। এখানে আসলে কত, 80 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম, এটা 32 গ্রাম অক্সিজেন, আর এটা হচ্ছে 2 মোল সমান কত, 112 গ্রাম। এটা আমরা প্রাথমিকভাবে লিখে নিব। এখন আমরা চলে যাবো যে আমাদের আসলে কি বের করতে বলা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তার মানে আমার অংশটা হচ্ছে এইখানে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন, তো এদিকে কিন্তু আমার আর দরকার হচ্ছে না, জাস্ট ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন। তো আমার ক্যালসিয়াম দেয়া আছে, অক্সিজেন আমি বের করবো। ক্যালসিয়াম এখানে 80 গ্রাম 32 গ্রাম, তাহলে আমি ওই তিনজনে করবো যে তাহলে 80 গ্রাম উপযুক্ত পরিবেশে, এই কথাটি কিন্তু আমাদের আসলে প্রযোজ্য, উপযুক্ত পরিবেশে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। উপযুক্ত পরিবেশে
80 গ্রাম ক্যালসিয়াম যুক্ত হয় কত গ্রাম অক্সিজেনের সঙ্গে? তোমার হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। ওকে, তাহলে উপযুক্ত পরিবেশে 1 গ্রাম ক্যালসিয়াম যুক্ত হয়, তাহলে 32 ডিভাইডেড হচ্ছে তোমার 80 গ্রাম অক্সিজেনের সাথে। ওকে, 1 গ্রাম, তাহলে আমাদের কত গ্রাম দেওয়া আছে ক্যালসিয়াম? আমাদের এই প্রশ্নে দেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমরা লিখি 10 গ্রাম, যে পরিমাণটা থাকবে সেটাই আমরা ব্যবহার করবো। ওকে, তাহলে 10 গ্রাম তোমার 32 × 10 ডিভাইডেড হচ্ছে 80 গ্রাম অক্সিজেনের সাথে, তার মানে 80 শূন্য আমরা কেটে দিলাম, 4 8 32, তার মানে এখানে হচ্ছে 4 গ্রাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কিন্তু বের করে ফেললাম যে উপযুক্ত পরিবেশে 10 গ্রাম ক্যালসিয়াম 4 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। ওকে, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম উপযুক্ত পরিবেশে কয় গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে? 4 গ্রাম। তাহলে আমরা এখানে বিক্রিয়ক থেকে বিক্রিয়কের পরিমাণ কিন্তু বের করলাম।